গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ন্যাটোর কূটনৈতিক টানাপোড়েন চরমে, জোটে ভাঙনের আশঙ্কা। ইউরোপকে ব্ল্যাকমেইল করছেন ট্রাম্প, মন্তব্য নেদারল্যান্ডসের। গাজার শান্তি পরিষদে যোগ দিতে 7টি দেশকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। তালিকায় আছে ভারত ও পাকিস্তান। দ্বিতীয় ধাপ শুরুর পরও থেমে নেই উপত্যকায় দখলদার বাহিনীর হামলা। কুর্দি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়ার, চুক্তিকে স্বাগত জানালো জর্ডান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি যুবরাজ ও আহমেদ আল সারার ফোনালাপ। ইউক্রেনে রাতভর রুশ ড্রোন হামলায় নিহত 2, জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎবিহীন 2 লাখ বাসিন্দা। পশ্চিমাদের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জেলেনস্কির। এবং স্পেনের দ্রুতগতির 2 ট্রেনের সংঘর্ষে প্রাণ গেলে 21 জনের, আহত শতাধিক। চলছে উদ্ধার কাজ। মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। দখলে ট্রাম্পের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে। শুল্ক আরোপের পরিকল্পনাকে ভুল বলে ট্রাম্পকে সরাসরি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ট্রাম্পের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এই পথে এগোলে ন্যাটো জোটে বিপজ্জনক ভাঙন তৈরি হতে পারে বলে সতর্ক করছেন ইউরোপীয় দেশগুলোর নেতারা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর 8 সদস্য দেশের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা জুন থেকে বেড়ে 25% পৌঁছাবে। এই তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। সিদ্ধান্তের প্রতিবাদে ব্রাসেলসে জরুরি বৈঠক করেছেন এসব দেশের নেতারা। যৌথ বিবৃতিতে 8 দেশের নেতারা সতর্ক করেন, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা একটি বিপজ্জনক নিম্নগামী চক্র তৈরি করতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না। একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালু থাকবে, তবে গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নয়। ট্রাম্পের এমন সিদ্ধান্তের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষায় মিত্রদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। এটি নিয়ে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেন, এমন পরিস্থিতিতে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য এবং কোনো ভয়ভীতি দিয়ে প্রভাবিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজার শান্তি পরিষদে যোগ দিতে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিষদে যোগ দিতে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া সহ বিশ্বের 7টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তানও। এদিকে গাজায় অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। স্থানীয় সময় রোববার দখলদার বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা পরিচালনায় গঠিত অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকে শান্তি পরিষদ গঠন করেছে ট্রাম্প প্রশাসন। সেই পরিষদে যোগ দিতে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বিশ্বের 7টি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের কাছেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। এ তালিকায় রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তানও। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে জাতিসংঘের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান যুক্ত থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এদিকে গাজার অন্তর্বর্তী প্রশাসন গঠনে আপত্তি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশটির নীতির পরিপন্থী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজার বোর্ড অফ পিস বা শান্তি পরিষদের নাম লেখাতে হলে গুনতে হবে $100 কোটি। স্থানীয় সময় শনিবার প্রকাশিত পরিষদটির নথিতে এমন শর্তের উল্লেখ রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম RT। এই অর্থের নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতেই থাকবে বলেও জানা যায়। নতুন কোনো সদস্য নেওয়ার ক্ষেত্রেও তাঁর ভেটো ক্ষমতা থাকবে। কোনো দেশ সাধারণত 3 বছরের বেশি সময় এই বোর্ডের সদস্য থাকতে পারবে না। তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যদি কোনো দেশ নগদ $1 বিলিয়ন বেশি অর্থ বোর্ড অফ পিসে দেয়, তাহলে সেই দেশের সদস্য পদের মেয়াদ বাড়তে পারে। প্রস্তাবিত এই সংস্থার একটি খসড়া সনদে ডোনাল্ড ট্রাম্পকে বোর্ড অফ পিসের প্রথম চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তি করেছে সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন SDF। চুক্তি অনুযায়ী ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে SDF বাহিনী প্রত্যাহার এবং সিরীয় সেনাবাহিনীতে একীভূত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জর্ডান। অন্যদিকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ ও সিরিয়ার প্রেসিডেন্ট। গেল কয়েকদিন ধরেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স SDF এর সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে। অবশেষে স্থানীয় সময় রোববার দুপক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে SDF তাদের বাহিনী প্রত্যাহার করবে। পাশাপাশি তাদের একটি অংশ সিরীয় সামরিক কাঠামোয় একীভূত হবে। চুক্তিতে আরও বলা হয়েছে, SDF কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চ পদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এতে করে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরিয়া সরকার। এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন, চুক্তির ফলে আল হাসাকা, দেইর আজর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামন্ত্রিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সমঝোতা সিরীয় ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই দিন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা টেলিফোনে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, দুই নেতা বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। আল সারার নেতৃত্বাধীন নতুন সিরীয় প্রশাসনের প্রতি শুরু থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের মাধ্যমে সমর্থন জানিয়ে আসছে রিয়াদ। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। তীব্র শীতে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঞ্চলের প্রায় 2 লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান তিনি। স্থানীয় সময় রোববার ইউক্রেনের সুমি, খার্কিভ, দিনিপ্রো, ঝাপোরিঝিয়া, ওডেসা সহ বিভিন্ন অঞ্চলে 200টির বেশি ড্রোন হামলা চালায় রুশ সেনারা। রাতভর এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ। চলতি সপ্তাহে রাশিয়া ইউক্রেনে 1300-র বেশি ড্রোন, 15টি গাইডেড বোমা ও বিভিন্ন ধরনের 20টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। এসব হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। বিদ্যুৎবিহীন বিভিন্ন অঞ্চলের প্রায় 2 লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজধানী কিয়েভ, খার্কিভ ও ঝাপোরিঝিয়া অঞ্চলে। দেশটির সরকার বলছে, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ গ্রিড বর্তমানে দেশের মাত্র 60% চাহিদা পূরণ করছে। পুনরায় বিদ্যুৎ সংযোগে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। বলেন, কিয়েভের সবচেয়ে বেশি প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে বলেও জানান তিনি। চলছে প্রয়োজনীয় নথিপত্রের কাজ। সুইজারল্যান্ডের দাভোসে যুদ্ধ বন্ধে আরও আলোচনার ইঙ্গিত দেন জেলেনস্কি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
খামেনির উপর হামলা হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হবে হুঁশিয়ার করলেন পেজিশকিয়ান। রক্তক্ষয়ী বিক্ষোভের দায় ফের যুক্তরাষ্ট্রের কাঁধে চাপালো তেহরান। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির যাত্রীবাহী 2 ট্রেনের সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। এদের মধ্যে 25 জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত করা হয়েছে। শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্থানীয় সময় রোববার রাতে স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায়। বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ হুয়েলভাগামী ট্রেনের সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় দুটি ট্রেনই। ঘটনাস্থলে প্রাণ হারান বহু মানুষ, আহত হন শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর একটি কোচ উল্টে গিয়ে ভেতরে আটকা পড়েন বহু যাত্রী। জানালা ভেঙে বেরিয়ে আসেন অনেকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ট্রেনে 300 যাত্রী আর দ্বিতীয়টিতে ছিল প্রায় 100 জন। দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার রেল সেবা স্থগিত করা হয়। এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। উদ্বেগ প্রকাশ করেছে স্পেনের রাজ পরিবারও। নাসরিন রুমি, সময় সংবাদ। হামলা হলে তা ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধ ঘোষণা সামিল বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইরান জুড়ে বিক্ষোভের 5,000 মানুষ নিহত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। নিহতদের মধ্যে অন্তত 500 জন নিরাপত্তারক্ষীর বাহিনী। এরই মধ্যে অক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহে ইসরায়েল ও আরব মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণার শামিল। একই সঙ্গে পেজেশকিয়ান আরও বলেন, গত 2 সপ্তাহের রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনেও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও শত্রুতার বড় ভূমিকা রয়েছে। ইরানের ডিসেম্বরের শেষ দিকে মূল্যস্ফীতি, মুদ্রার দরপতন ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। চলমান এই বিক্ষোভে ইন্টারনেট ও ফোন সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন। নেটব্লকস জানায়, রোববার কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভে অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে প্রায় 500 জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, বিক্ষোভের সবচেয়ে বড় সংঘাতের কিছু ঘটনা ঘটেছে উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ অঞ্চলে। সেখানে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল ও বিদেশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা বিক্ষোভকারীদের সহায়তা করেছে এবং অস্ত্র দিয়েছে বলে দাবি করেন ওই কর্মকর্তা। এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেন। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন তিনি। এর মধ্যেই মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, গেল সপ্তাহে ইরানে হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন মার্কিন সেনারা। তবে ইসরায়েল ও আরব মিত্রদের চাপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ভারতের জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলার বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলিতে 7 ভারতীয় সেনা আহত হয়েছেন। দুর্গম এলাকায় বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। স্থানীয় সময় রোববার দুপুরে কিস্তওয়াড়ের চাকরু এলাকায় অভিযানে অংশ নেওয়া সেনাদের লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। সেনারা পাল্টা জবাব দিলে দুপক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এ সময় আহত সেনাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। অপারেশন ত্রাসিয়াই নামের এই অভিযানটি চলতি বছরে জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের মধ্যে এটি তৃতীয় সংঘর্ষ। এর আগে চলতি মাসে কাঠুয়া জেলার বিলাওয়াল এলাকায় আলাদা 2টি সংঘর্ষ হয়। আন্তর্জাতিক সময় আরও থাকছে।
চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে 16 জনের প্রাণহানি, আগুন ছড়িয়ে পড়েছে লোকালয়ে, পুড়ে ছাই 8,500 হেক্টর বনভূমি, জরুরি অবস্থা জারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরস্কার উপহার দিয়ে আলোচনার সৃষ্টি করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তার এই পদক্ষেপের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে নোবেল ফাউন্ডেশন। বিবৃতিতে বলা হয়, নোবেল পুরস্কার হস্তান্তর বা ভাগ করার কোনো সুযোগ বিজয়ীদের নেই। নোবেল ফাউন্ডেশন জানায়, আলফ্রেড নোবেলের উইলে স্পষ্টভাবে উল্লেখ আছে, নোবেল পুরস্কার তাদেরই দেওয়া হবে যারা মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন। একই সঙ্গে কোনো পুরস্কার কোনো প্রতিষ্ঠান বা সংস্থা প্রদান করবে সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে। এই বিধান অনুযায়ী নোবেল পুরস্কার কোনোভাবেই অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না, এমনকি প্রতীকী অর্থেও নয়। পুরস্কারের মর্যাদা ও নীতিগত স্বচ্ছতা বজায় রাখতেই এই অবস্থাতে অটল রয়েছে নোবেল ফাউন্ডেশন। নীল নদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার দীর্ঘদিনের বিরোধ মেটাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে লেখা এক চিঠিতে তিনি বলেন, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে তার বক্তব্য প্রকাশ করা হয়। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মিশর ও সুদান। মালয়েশিয়ার কোটা বারু এলাকায় আন্তর্জাতিক মানব পাচার সিন্ডিকেটের সদস্যদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়েছে। থাইল্যান্ড সীমান্ত হয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা 12 বাংলাদেশি এবং এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় কর্তৃপক্ষের নজর এড়াতে কেলান্তান রাজ্যের কোটাবারু এলাকার একটি দুর্গম গ্রামে বাড়ি ভাড়া নেয় মানব পাচারকারীরা। ওই বাড়িটিকেই তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল। গত শনিবার সেখানে আকস্মিক অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিশেষ দল। অভিযানে 11 জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারীকে আটক করা হয়। একই সঙ্গে আটক করা হয় ওই আস্তানার পাহারার দায়িত্বে থাকা এক রোহিঙ্গা যুবককে। অভিবাসন বিভাগ জানায়, আটক বাংলাদেশিরা সবাই থাইল্যান্ড সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেন। মূলত পাচারের বকেয়া টাকা আদায় না হওয়া পর্যন্ত অভিবাসীদের ওই গোপন বাড়িতে বন্দি করে রাখা হতো। রোববার দেয়া এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। তদন্তে আরও জানা যায়, এই মানব পাচার চক্রটি প্রতি ব্যক্তির কাছ থেকে 10 থেকে 15,000 রিঙ্গিত আদায় করত। 2024 সাল থেকে সক্রিয় থাকা এই চক্রটি এখনও পর্যন্ত প্রায় 15 লাখ রিঙ্গিত অবৈধভাবে হাতিয়ে নিয়েছে। চক্রটির মূল হোতা ইকবাল নামে এক বাংলাদেশি নাগরিক। ধারণা করা হচ্ছে তিনি বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন। আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার মানব পাচার বিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে এই অপরাধে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত জোরদার করছে কর্তৃপক্ষ। যে মালয়েশীয় নাগরিক বাড়িটি ভাড়া দিয়েছিলেন তাকেও খুঁজছে পুলিশ। মানব পাচার রোধে এমন অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। চিলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত 16 জন নিহত হয়েছেন। এতে দেশটির বায়বীয় অঞ্চলে শুধু একটি এলাকায় পুড়ে গেছে 253টি বাড়িঘর। স্থানীয় সময় রোববার চিলির জননিরাপত্তা মন্ত্রী লুইস কার্দেরো জানান, দাবানলে প্রায় 8,500 হেক্টর বনভূমি পুড়ে গেছে। অন্তত 50,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে বায়বীয় ও পার্শ্ববর্তী নুবলে অঞ্চলে এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির প্রেসিডেন্ট। আগুন নেভাতে দমকল কর্মীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরাও। তীব্র বাতাস ও তাপমাত্রা বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এর আগে গেল শনিবার মধ্যরাতের পর হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে, এতে অনেকেই ঘরের ভেতর আটকা পড়েন। দাবানলের ঘটনায় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসিতে নিখোঁজ হওয়া একটি নজরদারি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকালে মরোস অঞ্চলের দুর্গম পাহাড়ি এলাকায় ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে বিমানের অংশ। উড়োজাহাজটির 11 আরোহীর মধ্যে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের খোঁজ
এখনও মেলেনি। ধারণা করা হচ্ছে তারাও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দুর্গম অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে তল্লাশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে শনিবার দুপুরে জোগ্রাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারে যাওয়ার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায় বিমানটি। লিবিয়ার পূর্বাঞ্চলে আসদাবিয়া শহরের কাছে একটি গণকবর থেকে অন্তত ২১ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে, আর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুটি নিরাপত্তা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের শরীরে নির্যাতনের ছাপ স্পষ্ট ছিল বলেও জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো জানায়, সাহারা দক্ষিণ আফ্রিকা থেকে আসা অভিবাসীদের আটকে রাখার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী আসদাবিয়া শহরের কাছে একটি খামারে অভিযান চালায়। এ ঘটনায় খামারের মালিককে গ্রেফতার করা হয়েছে। লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের কোফরা শহরের একটি গোপন কারাগার থেকে ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। স্থানীয় সময় রোববার কোফরা শহরের ২ নিরাপত্তা সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। নিরাপত্তা সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানায়, কর্তৃপক্ষ প্রায় ৩ মিটার গভীর একটি ভূগর্ভস্থ কারাগারের সন্ধান পায়, যা একজন লিবীয় মানব পাচারকারীর পরিচালনা করছিল বলে জানা গেছে। তবে ওই ব্যক্তিকে এখনো আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া কিছু অভিবাসীকে ভূগর্ভস্থ কক্ষে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। কোনো প্রার্থী ৫০% বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়াচ্ছে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় ৩০% বেশি ভোট নিয়ে জয়ী হয়েছেন সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরো। ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোটে তাকে লড়তে হবে কট্টর ডানপন্থী প্রার্থী অ্যান্দ্রে বেন্তুরার সঙ্গে। ডানপন্থী প্রার্থী দ্বিতীয় অবস্থানে থাকায় উজবেক প্রবাসীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকার রিপোর্টে বিস্তারিত। ১১তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে রোববার পর্তুগাল জুড়ে বেশ উৎসবমুখর পরিবেশ ছিল। সকালে ভোট কেন্দ্রগুলোই ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হলে ভোট দেন ১১ জন প্রার্থীর সবাই। নিবন্ধিত ভোটারের ৫৫% বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগ করলেও বাকিরা যাননি ভোট কেন্দ্রে। নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে এমন শঙ্কা নিয়েই ভোট দেন পর্তুগিজরা। রাজধানীর লিসবন ও বন্দরনগরী পোর্তো সহ বিভিন্ন শহর বা অঞ্চলে নিবন্ধিত ভোট কেন্দ্রে ভোট দেন পর্তুগালের নাগরিকত্ব নেয়া প্রবাসী বাংলাদেশিরা। কাজকর্ম সেরে সন্ধ্যায়ও ভোট দেন অনেকে। তাদের প্রত্যাশা, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে পর্তুগালের রাজনীতিতে। আজকে খুব সুন্দর, মনোরম এবং সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে আমরা আজকে প্রেসিডেন্সিয়াল ভোটে অংশগ্রহণ করলাম। গত কয়েক বছর যাবতীয় পর্তুগালে আসলে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল এবং নতুন প্রেসিডেন্ট ইলেকশনের মাধ্যমে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাধ্যমে আশা করি এই রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে আমরা মুক্তি পাবো এবং একটি সুন্দর পরিবেশ এবং একটি সুন্দর দেশ পাবো। ভোট গ্রহণ শেষ হয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। ঘণ্টাখানেক পরই বিভিন্ন কেন্দ্র থেকে আসতে থাকে ফলাফল। কোন প্রার্থী ৫০% বেশি ভোট না পেলেও ৩০% বেশি ভোট পেয়ে প্রথম ধাপে বিজয়ী হন সোশ্যালিস্ট সমর্থিত প্রার্থী জোসে সেগুরো। অন্যদিকে ২৫% বেশি ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কট্টর ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরা। ৮ ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফার ভোটে এই দুজনের মধ্যে থেকে একজনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার সুযোগ পাবেন পর্তুগিজরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিট সহজ করেছে দেশটির প্রশাসন। এরই মধ্যে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে অনেকে আয়ারল্যান্ডে গেছেন। বিশেষ করে বাংলাদেশ মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে এই হার সবচেয়ে বেশি। আয়ারল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। একটা সময় আয়ারল্যান্ডে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলো থেকে ওয়ার্ক পারমিট বের করা ছিল বেশ সহজ। তবে ২০০৭ সালের পর থেকেই অনেকটা কঠিন হয়ে যায়। হাতে গোনা কয়েকজন ছাড়া ওয়ার্ক পারমিট নিয়ে আয়ারল্যান্ডে আসতে পারেনি অনেক প্রবাসী। তবে অনেক বছর পর আবার ওয়ার্ক পারমিট পাওয়া অনেকটাই সহজ করেছে দেশটি। এজন্য মানতে হবে বেশ কিছু নিয়ম, যার মধ্যে নিয়মিত রেস্টুরেন্টের আয় ও সঠিক ট্যাক্স প্রদান, সরকারি যে কোনো সহায়তা গ্রহণ না করা অন্যতম।
নিয়মগুলো সঠিকভাবে পালন করা রেস্টুরেন্টগুলো আবেদন করতে পারবেন ওয়ার্ক পারমিটের। এখানকার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশ থেকে দক্ষ লোক নেওয়ার অন্যতম সুযোগ এটি। যদি সবাই নিয়মিত ট্যাক্স দেয় তাহলে বাংলাদেশ থেকে অনেক লোক আসতে পারে আয়ারল্যান্ডে। বাংলাদেশ থেকে এখন লোক আনার মতো গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট দেয় যদি আপনি ট্যাক্স পরিশোধ করেন এবং সরকারি কোনো সহায়তা না নেন। এই জিনিসগুলো ফলো করলেই আপনারা লোকজন নিয়ে আসতে পারবেন। ইনশাল্লাহ আমাদের দেশের উপকার এবং আমাদের মানুষের জন্য কল্যাণকর। বর্তমানে অনেক রেস্টুরেন্ট থেকেই নতুন করে আরো ওয়ার্ক পারমিটের আবেদন করা হয়েছে। একটি সময় ছিল ওয়ার্ক পারমিট পাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে আইরিশ সরকার অনেকটাই শিথিল হয়েছে, যার পরিপ্রেক্ষিতে অনেক বাংলাদেশি ইতিমধ্যে এসেছেন আয়ারল্যান্ডে ওয়ার্ক পারমিটে। কারণ তারা নিয়মিত ট্যাক্স দিচ্ছেন। যেসব রেস্টুরেন্টগুলোতে নিয়মিত ট্যাক্স দেয় তারাই বেশিরভাগ ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন। তাই সুযোগ লোকানার এখনই বাংলাদেশ থেকে আয়ারল্যান্ডে, এতে করে আয়ারল্যান্ডের অর্থনীতিও যেমন হবে শক্তিশালী, পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি হবে আরও শক্তিশালী। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। জার্মানির বার্লিনে চলছে সবুজ সপ্তাহ মেলা। এতে জার্মানি ছাড়া অংশ নিয়েছে বিশ্বের 50টি দেশ। মেলায় প্রদর্শিত হচ্ছে কৃষিজাত পণ্যের পাশাপাশি অর্গানিক নানা খাদ্য সামগ্রী। মেলা দেখতে ভিড় করছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির রাজধানী বার্লিনে শুরু হয়েছে সবুজ সপ্তাহ 2026। স্থানীয় ভাষায় যাকে বলা হয় গ্রিনে ভকে। বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও আদি এই কৃষি ও কৃষিজাত পণ্যের মেলায় জার্মানি ছাড়াও বিশ্বের 50টি দেশের প্রায় 1,500-এরও বেশি পরিবেশক ও প্রদর্শক অংশ নিয়েছেন। ক্রেতা বিক্রেতাদের সামনে প্রদর্শন করছেন নিজেদের উৎপাদিত ও উদ্ভাবিত নানা অর্গানিক খাদ্য ও পণ্য সামগ্রী। নরওয়ের স্টল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারের মেলায় পরিবেশন করছি আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ও মজাদার স্যামন মাছের রেসিপি। সঙ্গে আছে নানা স্বাদের ফ্রুটসের ডেজার্ট। এবারের সবুজ সপ্তাহের আয়োজনটা অন্য বছরের চেয়ে বেশ আকর্ষণীয়। বিশেষ করে মেলার ডিজাইন অনেক সুন্দর। আবার বিদেশের যে খাবার জার্মানিতে পাওয়া যায় না, সেটি আমরা এই মেলা থেকে সংগ্রহ করতে পারছি। সব মিলিয়ে আনন্দ হচ্ছে। নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে গেল 16 জানুয়ারি শুরু হয় এই মেলা। এতে কাঠ, বাঁশ ও মাটির তৈরি নানা আসবাবের পাশাপাশি জার্মান সেনাবাহিনীর অত্যাধুনিক সমরযান প্রদর্শিত হচ্ছে। এছাড়াও স্থানীয় কৃষি খামারে বেড়ে ওঠা নানা জাতের গবাদি পশুও আনা হয়েছে। প্রথমবারের মতো মেলায় বেবিলনের ঝুলন্ত উদ্যানের আদলে একটি ফুলের বাগান তৈরি করা হয়েছে, যার নজর কাড়ছে দর্শনার্থীদের। আমি প্রথমবার এই সবুজের মেলায় এসেছি। অসাধারণ লাগছে সবকিছু। মেলার ভেতরে এত বিশাল ফুলের বাগান দেখে অবাক হয়েছি। সত্যিই খুব সুন্দর। 1926 সালে বার্লিনে প্রথমবারের মতো যাত্রা শুরু হয় এই সবুজ সপ্তাহের। আর শতবর্ষে পদার্পণ করা এই মেলার উদ্বোধন করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। মেলা চলবে আগামী 25 জানুয়ারি পর্যন্ত। মানুষের জীবন ও জীবিকার তাগিদে প্রাণ, প্রকৃতি এবং জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখার যে কোনো বিকল্প হতে পারে না, বার্লিনের এই সবুজ সপ্তাহ তারই বড় প্রমাণ। তাই সবুজ পৃথিবী গড়ার পাশাপাশি নবায়নযোগ্য এবং টেকসই উন্নয়ন হোক সবার অঙ্গীকার। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময়। আন্তর্জাতিক সময়। পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিং মলে আগুনের ঘটনায় নিহত বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়েছেন অন্তত 59 জন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে করাচির MA জিন্না রোডের গুল প্লাজা মলে এই আগুনের ঘটনা ঘটে। নিচতলা থেকে শুরু হওয়া আগুন দ্রুত উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ভবনের বেশ কিছু অংশ ধসে পড়েছে। বিপণী বিতাড়িতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি, এখনো তদন্ত চলছে। রাশিয়ার ইকাউইতে অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম শীতল ম্যারাথন। -41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিযোগিতায় অংশ নেয় দেশ বিদেশ থেকে আসা অন্তত 50 জন দৌড়বিদ। আয়োজকরা জানান, তীব্র শীতের মধ্যেও নির্ধারিত দূরত্বে শেষ করেছেন অধিকাংশ প্রতিযোগী।
চারিদিকে বরফের আবরণ, সাদা তুষারে ঢেকে আছে রাস্তাঘাট সহ আশেপাশের এলাকা। আবহাওয়া দফতর বলছে অঞ্চলটির তাপমাত্রা -41°C ঘরে। বরফ শীতল অবস্থাতেই রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে দৌড়ে নেমেছেন একদল রানার। স্থানীয় সময় শনিবার অঞ্চলটির আইমিয়াকন জেলায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয় আইমিয়াকন দ্য পোল অফ কোল্ড নামের শীতকালীন ম্যারাথন। আয়োজকেরা জানান টমটুর গ্রাম থেকে 50 কিলোমিটার এবং 42.2 কিলোমিটার দূরত্বের 2টি ভাগে দৌড় শুরু হয়। প্রতিযোগিতায় অংশ নেন অন্তত অর্ধশত দৌড়বিদ। ছিলেন রুশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। নিজের বয়স ভিত্তিক বিভাগে প্রথম হন এই অ্যাথলেট। 50 মিটার দৌড় 4 ঘন্টা 45 মিনিটে শেষ করে জানান প্রতি বছর এই ম্যারাথনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। পথটা খুবই দারুণ। আমার মনে হয় ওই মিয়াকনকে ঘিরে আগ্রহ প্রতি বছরই বাড়ছে। গেল বছর অংশগ্রহণকারী কম ছিল, কিন্তু আগামী বছর নিশ্চয়ই আরো বেশি হবে। পুরো পথে স্থানীয় বাসিন্দাদের সমর্থন পাওয়া যায়, আর চারপাশের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। তবে 50 মিটার আল্ট্রা ম্যারাথনে সামগ্রিকভাবে জয়ী হন ইয়াকুতিয়ার দৌড়বিদ আলেকজান্ডার মুয়েদু। তিনি ট্র্যাকটি শেষ করেন 3 ঘন্টা 28 মিনিটে। অন্যদিকে পূর্ণ ম্যারাথনে 2 ঘন্টা 58 মিনিটে নতুন রেকর্ড গড়েন স্থানীয় দৌড়বিদ লিওনিদ জিকভ। দৌড় শেষে প্রতিযোগীরা জানান বরফে ঢাকা পথ দৌড়ানো ছিল কঠিন, তবে স্থানীয়দের সমর্থন তাদের শক্তি জুগিয়েছে। আয়োজকরা জানান রাশিয়ার 44টি অঞ্চল ছাড়াও জাপান ও বেলারুশ থেকে ম্যারাথনে নাম লেখান প্রতিযোগীরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ক্রোয়েশিয়ার উত্তরাঞ্চলে গ্লিয়েভ গ্রামে শীত তাড়াতে আয়োজন করা হলো ব্যতিক্রমী এক উৎসব। দিদি নামের ঐতিহ্যবাহী আচার ঘুরে বেড়ায় গ্রামের প্রতিটি ঘরে। শীত তাড়ানো আর শুভ দিনের প্রত্যাশা নিয়ে আয়োজন করা হয় এই উৎসবে। শতাব্দী প্রাচীন উৎসবটি লিখিত কোনো ইতিহাস না থাকলেও লোকজ বিশ্বাসে টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। প্রতি বছর জানুয়ারির শেষ ভাগে ক্রোয়েশিয়ার ক্লিয়েভ গ্রামে শুরু হয় দিদিস কমেসনিসে কার্নিভাল। ভেড়ার লোমের পোশাক, কোমরে বাঁধা ঘণ্টা নিয়ে দিদি শিল্পীরা নেচে গেয়ে যোগ দেন রঙিন মিছিলে। ঘণ্টা আর শিঙার শব্দে মুহূর্তেই নীরব গ্রাম হয়ে ওঠে উৎসব মুখর। দিদিস কমেসনিসে অ্যাসোসিয়েশনের সভাপতি জানান উৎসবটির লিখিত কোনো ইতিহাস নেই। তার ভাষ্যমতে অন্তত 200 বছর ধরে চলে আসা এই রীতি পৌত্তলিক উৎস থেকে খ্রিস্টীয় সংস্কৃতিতে মিশেছে। প্রাচীনকাল থেকে একইভাবে ঐতিহ্য রক্ষা করে আসছেন গ্রামের বাসিন্দারা। গ্রামটি প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত হলেও আমাদের কাছে লিখিত কোনো নথি নেই। মূলত লোকজ শিল্পীরা এই উৎসবে ঘণ্টা বাজান, তাই এর লিখিত ইতিহাসও নেই। আমাদের পূর্বপুরুষেরা এটি করতেন, সেই ঐতিহ্য বজায় রেখেই আমরাও করে আসছি। রীতির অংশ হিসেবে দিদিরা গ্রাম থেকে গ্রামে প্রতীকী গর্ভবতী কনের সঙ্গে নিয়ে বর খুঁজে। প্রতিটি বাড়িতে গিয়ে খাবার খায়, কিন্তু কোথাও বর মেলে না। গ্রামের শেষ প্রান্তে গিয়ে এ অনুসন্ধান শেষ হয়। আবার পরের বছর নতুন করে শুরু হয় এই প্রতীকী খোঁজ। স্থানীয়দের কাছে এই আচার কেবল বিনোদন নয়, শীতের অন্ধকার তাড়িয়ে ভালো দিনের আশা জাগানোর প্রতীক। ঘণ্টা ধ্বনি আর রঙিন মিছিলের মাধ্যমে কঠিন শীতের শেষে সমৃদ্ধির বার্তা দেয় দিদিরা। নতুন প্রজন্মের কাছেও এটি হয়ে উঠেছে স্মরণীয় আনন্দের দিন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এবার খেলার খবর। ভারতের মাটিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। প্রথমবারের মতো টিম ইন্ডিয়াকে তাদের মাটিতেই হারালো দ্বিপাক্ষিক সিরিজে। ইন্দোরে 3 ম্যাচ সিরিজের শেষে ওয়ানডেতে 41 রানে জয় পেয়েছে ব্ল্যাক ক্যাপস। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন ড্যারেল মিচেল। হোলকার স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দলীয় 5 রানের মধ্যে 2 ওপেনার ডেভন কনওয়েল ও হেনরি নিকোলাসকে ফিরিয়ে টিম ইন্ডিয়াকে ভালো সূচনা এনে দেন হর্ষিত রানা ও আর্শদীপ। ইনিংস বড় করতে পারেননি উইল ইয়ং, তবে চতুর্থ উইকেট জুটিতে ভারতীয় বোলারদের উপর দাপট দেখিয়ে গেলেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। এই জুটির ব্যাট থেকে আসে 219 রান, দুজনই তুলে নেন সেঞ্চুরি। ফিলিপস 106 রানে আউট হওয়ার পরও ব্যাট চালিয়ে যান মিচেল। চলতি সিরিজে দ্বিতীয় ও ক্যারিয়ারের 9ম শতক তুলে নেন তিনি। আউট 137 রানে শেষ পর্যন্ত স্বাগতিকদের 338 রানের টার্গেট দেয় কিউইরা। জবাবে ভারতের শুরুটা ভালো হয়নি। 68 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় গুলমান গিলের দল। তবে এক প্রান্তে অবিচল ছিলেন বিরাট কোহলি, তুলে নেন ক্যারিয়ারের 54তম সেঞ্চুরি। শেষ 6 ওয়ানডেতে যা তার তৃতীয় শতক। কোহলিকে সঙ্গ দেন নীতিশ রেড্ডি ও হর্ষিত রানা। টিম ইন্ডিয়ার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন সিরিজ সেরা ড্যারেল মিচেল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্র ন্যাটোর কূটনৈতিক টানাপোড়েন চরমে, জোটে ভাঙনের আশঙ্কা। ইউরোপকে ব্ল্যাকমেইল করছে ট্রাম্প, বলছে নেদারল্যান্ডস। গাজার শান্তি পরিষদে যোগ দিতে 60টি দেশকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প। তালিকায় আছে ভারত ও পাকিস্তান। ও দ্বিতীয় ধাপ শুরুর পরও থেমে নেই উপত্যকায় দখলদার বাহিনীর হামলা। এবং কুর্দি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা। সিরিয়ার চুক্তিকে স্বাগত জানালো জর্ডান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সৌদি যুবরাজ ও আহমেদ আল শারার ফোন আলাপ। এই ছিল আন্তর্জাতিক সময়ের এখনকার আয়োজন। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ ধ্রুব। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।